স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহিদ। সুদের হার কমাতে ব্যবসায়ীদের প্রয়োজনে বিদেশি সংস্থা থেকে ঋণ নেওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এতে দেশীয় ব্যাংকগুলো সুদের হার কমিয়ে আনতে বাধ্য হবে বলে মনে করেন তিনি। তবে ভালো দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক থেকে কম সুদে ঋণ দেওয়া হচ্ছে বলে জানালেন তিনি। আজ আমাদের আলোচনার বিষয় ঋণের সুদের হার। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডিসিসিআই এর প্রাক্তন ঊর্ধ্বতন সহসভাপতি এবং ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নেসার এম খান এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের নেয়া নানা পদক্ষেপের পরও ব্যাংক ঋণের সুদের হার এখনও 13%-এর বেশি। এই উচ্চ সুদের হারের কারণে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করে আসছে ব্যবসায়ীরা। বিনিয়োগের এমন প্রতিবন্ধকতার কথা উঠে আসে আমেরিকান চেম্বার ইন বাংলাদেশ অ্যামচ্যামের বৈঠকেও। আর তাই কম সুদে ঋণ পেতে প্রয়োজনে বিদেশি সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নেওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আপনারা যদি দেশীয় ব্যাংকগুলোর কাছ থেকে কম সুদে ঋণ না পান, তাহলে আপনারা বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছে যান। তারা আপনাদেরকে 5%-এরও কম সুদ হারে ঋণ ব্যবস্থা করবে। দেশে সুদের হার বেশি স্বীকার করে গভর্নর বলেন, সুদের হার কমাতে চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। দেশে ঋণের সুদের হার যাতে কমে আসে, সেজন্য $বিলিয়ন বিদেশি ঋণের অনুমোদন দিচ্ছি। এছাড়াও দেশে কালো টাকার প্রবাহ সহনীয় পর্যায়ে আছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম আমরা প্রতিবেদনটি। জনাব নেসার এম খান এবং জনাব ওয়াজিদ হাসান শাহ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ। ভেরি গুড। জনাব খান, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করা যাক। প্রতিবেদন দেখলাম যেখানে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলছেন যে ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছেন যে প্রয়োজনে তারা বিদেশি সংস্থা থেকে লোন নিতে পারে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি বাংলাদেশে বেশ কিছু ব্যবসায়ীরা বিদেশি ব্যাংকগুলোতে লোন নিচ্ছে, যেটার রেট হয়, ইন্টারেস্ট রেট হয় 4% প্লাস লাইবর রেট। আপনার কি মনে হয় এই ব্যবস্থা কি সমাধান আনবে, যে দেশীয় ব্যাংকগুলো বা দেশীয় প্রতিষ্ঠানের যে সুদের হার কমাতে সাহায্য করবে? অ্যাকচুয়ালি সুদের হার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিজনেসে, বিকজ আমাদের দেশে কিন্তু কস্ট অফ বিজনেস ইজ ভেরি হাই কম্পেয়ার টু আওয়ার আদার নেইবারিং কান্ট্রিজ। অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ। মেজর ফ্যাক্টর অফকোর্স ইন্টারেস্ট রেট। আমি যেমন একজন ব্যবসায়ী, সারা বছর ব্যবসা করে দেখছি যে আমরা ব্যাংকের জন্যই সেবা করছি, মানে অফকোর্স নিজে খাচ্ছি, পড়ছি, চলছি, বাট অ্যাট দি এন্ড we are not getting much, so whatever we earn, most of it কিন্তু ব্যাংকে দিতে হচ্ছে, বিকজ 15-16% ইন্টারেস্ট দিয়ে আপনি একটা প্রোডাক্টে আজকাল কিন্তু প্রফিট মার্জিন অনেক কমে গেছে। 15% বা 20% প্রফিট করা ইজ ভেরি টাফ। আমরা যদি 10% প্রফিট করতে পারি নেট প্রফিট, দ্যাট মিনস উই আর ভেরি লাকি, এবং তাও অনেক বিজনেসে সেটাও হয় না। সেকেন্ডলি, যে বিজনেসের নেচারটা কি, যদি এটা ক্রেডিট বেসড বিজনেস হয়, যে আমি প্রোডাক্টটা বাকিতে বিক্রি করছি, রিকভারি রেটটা যদি কম হয়, তখন কিন্তু আরও সমস্যা। এবং ক্যাশ বেসড বিজনেস, যেটা লোকাল মার্কেটের কথা, ক্যাশ বেসড বিজনেস হলে হয়তো যেমন আপনি ফুড সেক্টরে বা কিছু কিছু সেক্টরে হচ্ছে, সেটাতে আপনি লো মার্জিনেও ইউ ক্যান ওভারকাম। তো ইন টোটালিটি যদি আমরা অ্যানালাইসিস করি, ইন্টারেস্ট রেট একটা বিগ ফ্যাক্টর। এবং যেটা ফরেন লোন থেকে যেটা বলছে, সেটাও এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিকেই এই সুবিধাটা দেওয়া হচ্ছে, আচ্ছা, নট লোকাল বেসড। লোকাল বেসডে আমি যদি পাওয়ার প্লান্ট বা এই ধরনের কোনো প্রজেক্টে আসি, সেখানে ফরেন ফান্ডিং আমরা আনছি, দিচ্ছে, কিন্তু আদার দেন দ্যাট ইটস নট ভেরি মাচ এনকারেজড। আচ্ছা, ধন্যবাদ। জনাব শাহ, আপনার কি মনে হয় যে বিদেশি ব্যাংকগুলো বা সংস্থা থেকে লোন নিলে দেশীয় ব্যাংকগুলো সুদের হার কমাতে বাধ্য হবে? কিছুটা তো প্রভাব পড়বেই। এখন দেখেন ইন্টারেস্ট রেটের পিছে কি কি ফ্যাক্টর জড়িত। রাইট, আমাদের হাই ইনফ্লেশন, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলছে আমাদের ইনফ্লেশন রেট 7-8%-এর মধ্যে। 2-1 বছর আগে কিন্তু ইট ওয়াজ অলমোস্ট 10%। রাইট, এর নিচে তো ইন্টারেস্ট রেট হতেই পারে না। সুতরাং ডাবল ডিজিট মানে ইনফ্লেশন থাকলে আমাদের ডাবল ডিজিট ইন্টারেস্ট রেট থাকবে, ব্যাংকগুলোকে লাভ করতে হবে। আপনাদের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় আজকে আসছে হায়ার স্প্রেড হিন্ডার্স ইকোনমিক ডেভেলপমেন্ট, যেখানে বলা হচ্ছে স্প্রেড মোর দ্যান 5% প্লাস। রাইট, বাংলাদেশ ব্যাংক চাচ্ছিল 5%-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্যাংকই, প্রায় অর্ধেক ব্যাংকই কিন্তু রাখছে না। তারপরে আমাদের কি হচ্ছে, হাই লোন ডিফল্ট হচ্ছে বাংলাদেশে। বিকজ অফ দ্যাট ব্যাংকস যেখানে ডিফল্ট হচ্ছে, অন্য লোনগুলোতে হাইয়ার ইন্টারেস্ট রেট চার্জ করে দে হ্যাভ টু মেক আপ, দে হ্যাভ টু কভার ফর দ্যাট হাই স্প্রেড, যেটা কেবলই বললাম। ফরেন লোনগুলো আসলে কি হচ্ছে, যে প্রতিষ্ঠানগুলো লোকাল ব্যাংকগুলোর কাছ থেকে লোন নিত, তারা এখন যদি বিদেশিদের কাছ থেকে নেয়, এক্সেস লিকুইডিটি থাকছে, ফলে দে হ্যাভ টু চার্জ ইভেন হায়ার ইন্টারেস্ট টু মেক আপ ফর দ্যাট। কারণ এই যে লোনগুলো
কোত্থেকে দিচ্ছে, এই টাকাটা কোত্থেকে আসছে? ডিপোজিটরের কাছ থেকে। দে হ্যাভ টু পে ইন্টারেস্ট অন ডিপোজিটস। আর গত বছর কি হলো, 9টা নতুন ব্যাংক আসলো, আরো কম্পিটিশন বেড়ে গেল। এখন কমবে না বাড়বে এইটা নিয়ে একটা কিন্তু টাফ সিচুয়েশন রাইজ করছে। আচ্ছা আচ্ছা, খান আপনার কি মনে হয় যে বিদেশি ব্যাংক থেকে যেসব বাংলাদেশের প্রতিষ্ঠান লোন নিচ্ছে এর মধ্যে কোনো ঝুঁকি আছে? আমার মনে হয় না। এখানে মোস্টলি যে সেক্টরগুলোতে এসেছে বাংলাদেশ ব্যাংকের ডেটা আছে এবং পুরো ইনফরমেশন আছে এবং একটা কমিটি আছে যেটা অ্যাকচুয়ালি বিওআই তে এই মিটিংটা হয়, বাংলাদেশ ব্যাংকে একটা কমিটি যেটা অ্যাপ্রুভ করে দেয়। তো ওখানে ইজ কোয়াইট ট্রান্সপারেন্ট। তবে যেটা মানে শুনেছি যে কিছু কিছু ক্ষেত্রে এই লোনটা পেতে বা যে পারমিশনটা পেতে একটু সময় সাপেক্ষ হয়। তো যেটা হয়তো যারা নিচ্ছে বা যে প্রতিষ্ঠানগুলো চাচ্ছে তাদের একটু বিলম্ব হয়। যেমন একটা ইপিজেড এর একটা কোম্পানি, তাদের অফিস আছে কোরিয়া বেস কোম্পানি, তাদের নিজেদের কোরিয়ার থেকে ফান্ড আনার মানে এরকম একটা প্ল্যান ছিল, কিন্তু এই জটিলতার কারণে তারা সেটা আনতে পারেনি। একটু সিম্পলিফাই হওয়া ভালো, বাট পিপল আর টেকিং নাও। এখানে কিন্তু বাড়ছে, দিনে দিনে কিন্তু বাড়ছে। তাহলে ব্যাংকগুলো তার এই অলস টাকা, বলা হয় থেকে প্রায় 80,000 কোটি টাকা অলস টাকা নিয়ে বসে থাকে, কি করবে তাহলে? এইটাই তো, এর জন্য ব্যাংকের প্রফিটেবিলিটি কিন্তু কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু এখন পর্যন্ত বলছে জুন থেকে এক্সটেন্ড করবে না। গত বছর আমাদের যে সমস্যাগুলো ছিল, রাজনৈতিক অঙ্গনের সমস্যাগুলোর কারণে 1 লাখ কোটি টাকার বেশি উদ্বৃত্ত তারল্য ছিল ব্যাংকিং সেক্টরে। ব্যাংকগুলোর প্রফিটেবিলিটি কমে যাচ্ছিল এবং ডিফল্ট লোন বেড়ে যাচ্ছিল। আরেকটা ফ্যাক্টর কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, আমরা যে বলছি যে এই ফরেন লোন, এটা কারা পাচ্ছে? এই ফরেন লোনগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলো, স্মল বা আপনি যদি মাইক্রো ইন্ডাস্ট্রি ধরেন, তারা লোন পাচ্ছে না। তারা কিন্তু দে নট এন্টাইটেল টু দিস। ওরা মানে লোকালি লোন পেতে ওদের ঘাম ছুটে যায়, ওরা বিদেশ থেকে কিভাবে লোন পাবে? সো যাদের জন্য এটা সবচেয়ে বেশি হয়তো দরকার, স্টার্ট আপ স্মল ইন্ডাস্ট্রিগুলো, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি। তাহলে বলা হচ্ছে ব্যাংকগুলো থেকে বলা হয় থাকে তাদের কেন সুদের হার বেশি? কস্ট অফ ফান্ড বেশি তারা বলে থাকেন। এই কস্ট অফ ফান্ডটা কেন বেশি? একই সাথে আমানতের উপর যে সুদের হার, সেটাও তো বেশি, সেখানে কমানো যায় না? যেটা হাসান বললেন যে সেটা হলো অ্যাকচুয়ালি যে আমাদের তো ইনফ্লেশনের সাথে আপনার ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করতে হয়। হ্যাঁ, যদিও আমরা বলি 7-8%, বাট অ্যাকচুয়ালি ইট ইজ 10% অফ দ্য ইনফ্লেশন। তো সেটা যদি হয় তো আপনি তো সিঙ্গেল ডিজিটে বরোয়িং রেট আনতে পারবেন না। হ্যাঁ, সেটা তো বরোয়িং রেটটা বেশি থাকতে হবে। ডিপোজিট রেট তো ইনফ্লেশনের সাথেই ওঠানামা করতেছে। তো সেটা ইফ ইউ ক্যালকুলেট দ্যাট ইট উইল ভেরি ডিফিকাল্ট টু লোয়ার আওয়ার ইন্টারেস্ট রেট। হ্যাঁ, প্লাস আমাদের প্রভিশনিংটা রাখতে হয় যদি ইন কেস অফ ডিফল্ট, ইন কেস অফ সেই প্রভিশনিং প্লাস। তবে যেটা ব্যাংকরা করতে পারে যে তাদের আপনি দেখবেন যে মোস্ট, আই এম নট ক্রিটিসাইজিং দ্য ব্যাংকস, বাট দেয়ার এক্সপেন্ডিচার্স ইজ অলসো কোয়াইট হাই। মানে যে এক্সপেন্সেস ব্যাংকের যে তাদের অপারেশনাল কস্ট, অপারেটিং কস্ট ইজ ভেরি ভেরি হাই। সো তারা যদি সেটাকে একটু স্যাক্রিফাইস করে, যদি ইফ দে ক্যান ওয়ার্ক ইট আউট। অনেকেই অনেক নতুন ভবন বানাচ্ছে, তাদের হেড অফিস বানানো যায়, এরকম এই অর্থে নাকি ভবন বা সব দিক দিয়ে মিলিয়ে বলা হচ্ছে ব্যাংকগুলোকে যারা তারা বেশি অ্যাসেট করতে পারবে না, হাউ টু মানে মিনিমাইজ যে এখন সেই ওভারহেড কস্টটাতেও তো ইন্টারেস্ট থেকে আর্নিং হচ্ছে। আর্নিং কিন্তু ফ্রম দি বরোয়িং, ডিপোজিট থেকে তো আর্নিং হচ্ছে না, বরোয়িং থেকে এন্ড প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। কেউ এলসি খুললো, কেউ টিটি করলো, ওখানে সার্ভিস চার্জগুলো আছে, দ্যাট ইজ অলসো দেয়ার আর্নিংস। হ্যাঁ, তো সে আর্নিং সেখানে একটা হোমওয়ার্ক করা যেতে পারে যে বসে হাউ টু ইফ দে ওয়ান্ট টু স্ট্রাকচারিং ইফ পসিবল। বাট ইন্টারেস্ট রেট কমানো দরকার, বিকজ যদি সিঙ্গেল ডিজিটে না আসা হয় তাহলে উই ক্যানট মানে গ্রো, ইট উইল বি ডিফিকাল্ট। ব্যাংকগুলো আসলে আর্ন করার কথা তাদের লোন থেকে, বিশেষ করে টার্ম লোন, ইন্ডাস্ট্রিয়াল লোন থেকে করার কথা। কিন্তু যেমন খান যেটা বলছেন যে ব্যাংকগুলোর একটা ইনকামও করছেন যে সার্ভিস চার্জ দেবে, সেটা আসলে ব্যাংকের উদ্দেশ্য নয়। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে ব্যাংকগুলো নিশ্চয়ই নজর দেওয়া উচিত। তবে জনাব শাহ, এই বিষয়টা আপনার কাছে শুনবো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে। সময় হলে একটা বিরতি যাবার সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ ছোট মোট ছেলে। আজ আমরা আলোচনা করছি ঋণের সুদের হার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডিসিসিআই এর প্রাক্তন ঊর্ধ্বতন সহসভাপতি এবং ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নেসার এম খান এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। জনাব শাহ এবং জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব শাহ, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলাম আপনার কাছে প্রশ্ন ছিল আমাদের যে আমরা প্রায় দেখি এখন ব্যাংকগুলো তাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে লাভ করার কথা, যেটা যাদের প্রায়োরিটি যেটা, সেখানে না করে আমরা অনেকে বলে থাকেন যে তারা সার্ভিসের উপর অনেক চার্জ দিচ্ছেন এবং এটা তাদের লাভের একটা বড় একটা অংশ এসে দাঁড়িয়েছে। এটা কি মনে হয় না যে তারা মূল ফোকাসতে সরে যাচ্ছে এবং এটাও একটা হয়তো কারণ হতে পারে কিনা যে এর ফলে আমাদের সুদের হার আসলে কমছে না?
মূল ফোকাস থেকে সরছে কিনা সেটা হয়তো আমার মানে এইভাবে বলা উচিত না, কিন্তু বাস্তবতা হলো এই সার্ভিস চার্জগুলোর জন্য আমি যেমন এসএমই লোন নিয়ে কাজ করেছি গত বছর, এক্সটেন্সিভ সার্ভে করেছি পুরো বাংলাদেশে, এরকমও কেস দেখেছি 6 লাখ টাকা একটা লোন নিচ্ছে একজন মান্থলি রিপেমেন্ট স্কিমে, প্রথমেই সে 6 লাখ টাকার জায়গায় সে 6.5% কম টাকা পাচ্ছে এই বিভিন্ন সার্ভিস চার্জের জন্য, সেটা কেটে নিচ্ছে, কেটে রাখছে প্রথমেই। তারপরে ফার্স্ট মান্থ থেকে তাকে কিন্তু রিপে করতে হচ্ছে মান্থলি স্কেজুয়ালে, সুতরাং সে টাকাও কম পাচ্ছে এবং বললাম একটা লার্জ চাঙ্ক 6.5% চলে যাচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস চার্জে। সো এইটা ব্যাংকগুলোর জন্য ডেফিনেটলি খুব লাভবান একটা ব্যাপার হচ্ছে। এখন ব্যাংকের উদ্দেশ্যই হচ্ছে প্রফিট করা, ওয়েদার থ্রু লোনস আর ওয়েদার থ্রু সার্ভিস চার্জেস ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি আরেকটা জিনিস একটু আনতে চাচ্ছিলাম, বাংলাদেশ ব্যাংক বলছে যে ফরেন সোর্স থেকে লোন নেওয়ার মানে উৎসাহিত করছে, তাহলে হয়তো এখানে লোন কমে আসতে পারে, সেটা হবে কিনা এই মুহূর্তে এটা হয়তো আমাদের জন্য ওয়ারিসাম না, এই কারণে যে আমাদের রিজার্ভস $20 বিলিয়ন। কিন্তু আমরা যদি ইন্ডিয়ার এক্সাম্পলটা দেখি, ইন্ডিয়ায় 2012-13 সালে যখন এক্সচেঞ্জ রেট ছিল ডলার অ্যাবাউট 50 রুপিস, এটা কিন্তু গত বছর বা এই বছর শুরুর দিকে 60 কে ক্রস করে গেছিল, এখন 60-র কাছাকাছি আছে। তাহলে আমাদের কিন্তু একটু সাবধান থাকা উচিত, যেসব লোনগুলো আসছে বড় লোনগুলো 2-3 ইয়ার রিপেমেন্ট টার্ম যদি থাকে, কোনো কারণে টাকার যদি ডিভ্যালুয়েশন হয়, তখন আপনি যেটা বলছেন 5% কিন্তু আর 5% থাকবে না। ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা গেল ডিভ্যালুয়েশনেই 20% চার্জ চলে গেছে। সুতরাং এইটা কিন্তু একটা বড় রিস্ক। আমার মনে হয় এত ওপেনলি আমাদের এনকারেজ করা উচিত না। আই থিংক উই শুড বি আ লিটল মোর কেয়ারফুল, স্পেশালি বিকজ রেমিটেন্সেস আর গোইং ডাউন। আচ্ছা, জনাব খান, আপনি একজন এন্টারপ্রেনার, উদ্যোক্তা, আপনি কি মনে হয়? ডিফার করি বিকজ এই কারণে যে লোনগুলো নিচ্ছে সেগুলো কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, তো এক্সপোর্ট ওরিয়েন্টেডে তো আমাদের আর্নিং ডলারে, সো হোয়াট এভার উই বরোইং ইন ডলার উই পেইং ইন ডলার্স, তো এখানে তো মানে আপনার এই আর্নিং এবং খুব একটা এক্সচেঞ্জ রেটের খুব একটা আসছে না গভর্নমেন্টের ক্ষেত্রে। পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু পিপিএ যেগুলো গভর্নমেন্টের সাথে পারচেজ পাওয়ার এগ্রিমেন্ট হচ্ছে সেগুলো কিন্তু ডলারে হচ্ছে, যে ডলারে, তো গভর্নমেন্টে হোয়াট এভার দ্য টাকা ভ্যালু ইজ নট এ ফ্যাক্টর এখানে। এই কারণেই গভর্নমেন্ট ওইটাও মাথায় রেখে কিন্তু ওই যে কারা পাবে ফরেন লোন ডাইরেক্টটা, সেটাও এক্সপোর্ট ওরিয়েন্টকে এনকারেজ করা হচ্ছে অন্য সেক্টরের চেয়ে। তাহলে যে প্রশ্নটা ছিল একটু আগে আমি ওয়াজিদের সাথে করেছিলাম, যে তাহলে ব্যাংকগুলো এই অলস টাকা নিয়ে আসলে কি করবে? ব্যাংকগুলোর বিভিন্ন প্রোডাক্ট বের করা উচিত, এসএমই নিয়ে ফোকাস করা উচিত, অ্যাগ্রো নিয়ে ফোকাস করা উচিত, এবং ব্যাংকগুলোর যে চার্জেসগুলো বললাম, আমরাও তো রেগুলার ব্যাংকে এলসি খুলছি এবং আমাদের এক্সপোর্টের রেমিটেন্স আসলে একটা চার্জ কাটে। এলসি খোলার সময় অনেকগুলো চার্জ আছে, একটা টেলেক্স চার্জ, তারপরে আপনার মার্জিনের চার্জ এবং ভ্যাট ট্যাক্স, অনেক কিছু কাটা যায়। তো ওইগুলো যদি বড় এলসি হয় বা বড় রেমিটেন্স আসে বা ট্রানজ্যাকশন হয়, তখন দেখবেন যে বছরের শেষে আপনি যদি অ্যাকুমুলেট করেন একটা ভালো একটা পার্সেন্টেজ কিন্তু ইউ আর পেইং অফ all these charges, that is a income to the bank. তো ওই চার্জেসগুলোকেও কিছু সহনশীল হতে কমায় নিয়ে আসতে হবে, আর নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, এবং সেই সমস্ত খাতে আমি মনে করি যেমন অ্যাগ্রোতে যেখানে সম্ভাবনা বেশি, অ্যাগ্রো, আইটি, মানে ভ্যালু অ্যাড করা যেতে পারে, সেই সমস্ত সেক্টরগুলোতে ইনভেস্ট করা দরকার। আপনার কি মনে হয় তাহলে ব্যাংকগুলো কি ক্রিয়েটিভ না? সুযোগ আছে আরো অনেক ধরনের প্রোডাক্ট বের করার, কিন্তু আমরা যেমন আপনাদের আরেকটা অনুষ্ঠানে আমি বলেছিলাম, আমরা যদি এখন ডেরিভেটিভের দিকে যেমন যাই, স্টক মার্কেটে রিস্ক কেমন আছে, সো ফিউচার মার্কেটের দিকে আমরা যদি আগাই, হ্যাঁ, কমোডিটিজে আমি যেমন সাপোর্ট করি, কিন্তু ডেরিভেটিভস কি ধরনের প্রোডাক্ট ব্যাংকগুলো বের করবে এটাও কিন্তু একটু দেখার ব্যাপার। আমাদের দেশে কি ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো যেভাবে ইউরোপে বা আমেরিকা যেভাবে কাজ করে, আমাদের দেশে কিন্তু ব্যাংকগুলো ঠিক একেবারেই নেয়, শুধুমাত্র লোন দেওয়ার বাইরে ইনভেস্টমেন্ট মানুষ উৎসাহিত করতে কি কোনো রকম ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং এ, যেমন আমাদের দেশে ওইরকম ভাবে কিন্তু কোনো কমার্শিয়াল ব্যাংক নাই। ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি কয়েকটা হয়েছে আমাদের দেশে খুব ছোট ছোট প্রজেক্টগুলোতে, বাট আপনি যদি মনে করেন যে ইকুইটি পার্টিসিপেশনে যদি আসে ব্যাংকগুলো থাকে, এবং ডিফল্টটা কেন হয়, বিকজ যেটা আমাদের দেশে হয়, যেটা হচ্ছে যে বেশিরভাগ এন্টারপ্রেনারের এক্সপিরিয়েন্সটা কম থাকে, মানে অনেক ধরনেরই হয়তো বিজনেস নলেজ আছে, বাট অনেক কিছুরই নলেজ দরকার। হ্যাঁ, তো যদি ওইখানে ব্যাংক যদি অ্যাজ এ পার্টনার হিসেবে থাকে এবং ওই জিনিসগুলো মনিটর করে, সুপারভাইজ করে এবং ওইভাবে গাইড করে, যে ওয়্যার দ্য অফকোর্স যেটা নট এন ইজি টাস্ক, অনেক কাজ,
তাহলে দেখবেন যে ওই প্রজেক্টগুলোও সাকসেসফুল হবে, ব্যাংকের টাকাও ঠিক মতো আসবে এবং একটা সেক্টর গ্রো করবে। এই ধরনের কিছু চিন্তা ভাবনা করা উচিত, প্রোডাক্ট নিয়ে আসা উচিত। তা না হলে যে শুধু ব্যাংক দেখে শুধু তার প্রফিট, যে আমার বছরের সাথে টার্গেট দেওয়া থাকে এত টাকা ডিপোজিট আনতে হবে, এত টাকা লোন দিতে হবে, এত টাকা আর্ন করতে হবে, কিভাবে করব? হ্যাঁ, কারে দিলাম, দুই একটা ডিফল্ট হয়, দুই একটা চাপে, আর ডিফল্ট হলেও তো আপনি ব্যবসা করতে পারবেন না, তাই না? সো বিজনেসম্যানকে হ্যাভ টু পে দ্য মানি টু দ্য ব্যাংক নো ম্যাটার হোয়াট। দোজ ডেজ আর গন। আগে অনেক সময় দেখা গেছে অতীতে, বাট এখন তো অ্যাকাউন্টেবিলিটি আসছে, অনেক কঠিন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে যদি ব্যাংকগুলোকে নতুন সেক্টর যেতে হয় তাহলে আসলে কোন দিকে নজর দেওয়া উচিত? আপনার মতে কোন সেক্টরগুলো আসলে বাংলাদেশে পটেনশিয়াল রয়েছে ব্যবসার ক্ষেত্রে? আমি মনে করি ফার্মাসিউটিক্যাল, লেদার, এগুলিতে আমাদের প্রচন্ড রকম পটেনশিয়াল। ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট কিন্তু আমাদের ওরকম এখনো নাই। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু আমাদের মোটামুটি 98% লোকাল নিডসগুলো ফুলফিল করে। এইটা একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বাইরে এক্সপোর্ট করা অনেক অনেক চ্যালেঞ্জ। এইটা ইউএসএ, ইউরোপে আছে, কিন্তু আমরা যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো দেখি বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে দেখি, আমরা WTO এর যে সুবিধা পাচ্ছি জেনারিক ট্রাক তৈরি করার এটা ট্রিপস রান, এটা শেষ হয়ে যাচ্ছে 2016 আমরা এক্সটেনশন চাচ্ছি। আমরা কিন্তু এইটার এক্সাক্টলি ওই এক্সটেনশন যদি না হয় তখন কি হবে? তারপরেও কিন্তু সুযোগ আছে। কি হবে? উই স্টিল হ্যাভ অ্যাডভান্টেজেস। কি হবে? এইটা বোধহয় এত স্বল্প পরিসরে বিস্তারিত বোঝানো খুব মুশকিল হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের কিন্তু অনেকগুলো দিকে খেয়াল রাখা দরকার। আমাদের সরকারি ব্যাংকগুলো, আমরা দেখেছি সোনালী ব্যাংকে কি ধরনের হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকে কি হচ্ছে, যেটা নেসার ভাই বললেন সেটা প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোর পক্ষে করা হয়তো সহজ, পাবলিক সেক্টর ব্যাংকগুলো কিন্তু ওইদিকে যে কতটা অ্যাডাপ্ট করতে পারবে এটা নিয়ে কিন্তু আমার মনে যথেষ্ট সংশয় আছে। এবং দেখা গেল বেসিক ব্যাংকের মতো একটা ভালো ব্যাংক যেটা 4-5 বছর আগে খুবই লাভজনক ছিল, এখন কিন্তু লোকসানে চলে গেছে। ওয়াজিদ শাহ, ধন্যবাদ আপনাকে। সময় সর্বদানা শেষ করতে হচ্ছে। জনাব নেসার এম খান, আপনাকে ধন্যবাদ। তবে নিশ্চয়ই আমরা এই বিষয়ে আপনার সাথে আবারও আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মোট ছেলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।